হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। মেট্রো রেল ভাড়া কমানোর দাবি, নতুন ঘোষণা। মধ্যবিত্তের যাতায়াতে সাহায্য করতে ভাড়ায় বড় ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছে কর্তৃপক্ষ, তবে শর্ত সাপেক্ষে এই সুবিধা কারা পাবেন তা শুনলে চমকে। 2026 সালের নির্বাচনের চূড়ান্ত রিপোর্ট সরকারের হাতে তুলে দিয়েছে ইইউ, তবে সেখানে এমন কিছু পর্যবেক্ষণ আছে যা দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ বদলে দিতে পারে। কি সেই বিশেষ দিক? জামায়াতের আমিরকে নিয়ে দিল্লিতে বিশেষ আলোচনা। ভারতের নীতি নির্ধারকদের সাথে জামায়াতে ইসলামীর সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। প্রতিবেশী দেশের এই অবস্থান পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে কি প্রভাব ফেলবে? সিন্ডিকেটে ভাঙতে র্যাবের নতুন অভিযান। কাঁচা বাজারের অস্থিরতা কমাতে আজ ভোরে রাজধানী বড় অভিযানে নেমেছে র্যাব। ডজন খানেক আড়তদারকে আটকের পর কোন কোন বড় নেতার নাম বেরিয়ে এলো? পাচার হওয়া টাকায় দুবাইয়ে আবাসন তালিকা প্রকাশ। বাংলাদেশ থেকে পাচার করা টাকায় দুবাইয়ে যারা বাড়ি কিনছেন তাদের প্রথম তালিকা হাতে পেয়েছে দুদক। তালিকায় থাকা বড় রাজনৈতিক নেতাদের পরিচয় জানলে অবাক হবেন। সাইবার অপরাধে আপোষ নয়, গুজব ছড়িয়ে রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা করলে কঠোর শাস্তির ব্যবস্থা রাখা হচ্ছে নতুন আইনে। তবে এই আইন কি সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতায় বাধা দেবে? উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক কি থাকছে? স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক রাখা হবে কিনা তা নিয়ে নির্বাচন কমিশনের আজকের বৈঠকে একটি বড় সিদ্ধান্ত এসেছে। ভোটারদের প্রত্যাশা ও রাজনৈতিক দলগুলোর দাবি নিয়ে কি ভাবছে ইসি, বিস্তারিত আসছে। সংবিধান সংশোধন কমিটির নতুন প্রস্তাব। রাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী কার ক্ষমতা বাড়বে? ক্ষমতা ভারসাম্য আনতে সংবিধানের 70 অনুচ্ছেদ পরিবর্তনের এক নতুন প্রস্তাব আজ কমিটির পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে। এদিকে চুল কাটাতে গিয়ে র্যাবের হাতে কুষ্টিয়ার পীর হত্যার আসামি গ্রেপ্তার। কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আলোচিত পীর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রাজীব মিস্ত্রিকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে গোদাগাড়ী উপজেলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গতকাল রাতে র্যাব 12 কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজীব মিস্ত্রি পীর হত্যা মামলার এজাহারভুক্ত 3 নম্বর আসামি। তার বাড়ি দৌলতপুর উপজেলার দক্ষিণ পশ্চিম ফিলিপ নগরের দরগড় মোড় এলাকায়। তিনি পেশায় কাঠমিস্ত্রি। এ নিয়ে এ পর্যন্ত এজাহারভুক্ত 1 আসামি সহ 4 জনকে গ্রেপ্তার করা হলো। রাজীবকে শুক্রবার দৌলতপুর থানায় সোপর্দ করা হবে। উল্লেখ্য, দৌলতপুর উপজেলার দক্ষিণ পশ্চিম ফিলিপনগর গ্রামের বাসিন্দা পীর আব্দুর রহমান ওরফে সামিম পবিত্র কোরআন সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন। এমন অভিযোগে গত 11 এপ্রিল তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। পরে তার বড় ভাই ফজলুর রহমান 13 এপ্রিল দৌলতপুর থানায় মামলা করেন। এজাহারে 4 জনের নাম পরিচয় উল্লেখ করা হয়। এতে প্রধান ও হুকুমের আসামি করা হয় স্থানীয় জামায়াতের নেতা মোহাম্মদ খাজ। এদিকে হামের উৎসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে এ পর্যন্ত 22 শিশুর মৃত্যু। হামের উৎসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে 22 শিশুর মৃত্যু এলো। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে আরও 24 শিশু ভর্তি হয়েছে। শুক্রবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকাল পার্সন সহযোগী অধ্যাপক ডক্টর মহগলম মাওলা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত 25 এপ্রিল রাত 11টার দিকে নেত্রকোনার কলমাকান্দা থেকে 10 মাসের শিশু ছেলেকে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে নিয়ে এসে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দিনগত রাত 10টায় শিশুটি হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়া ও হার্ট ফেলিওর হয়ে মারা যায়। এছাড়া বৃহস্পতিবার ভোর 5:30টার দিকে জামালপুর ইসলামপুর থেকে 5 মাসের শিশু ছেলেটিকে নিয়ে এসে ভর্তি করা হয়। এই শিশুটিও হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়া ও হার্ট ফেলিওর হয়ে এদিন সকাল 10টার দিকে মারা যায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত 17 মার্চ থেকে একই মে সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট 996 শিশু ভর্তি হয়েছে। গত 24 ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও 28 শিশু। এদিকে এনসিপিতে যোগ দিয়ে ঢাকার দক্ষিণের আহ্বায়ক হলেন ইসহাক। জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েই ঢাকার মহানগর দক্ষিণের আহ্বায়ক হয়েছেন ইসহাক সরকার। নতুন ঘোষিত আংশিক কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ার SM শাহরিয়াকে। এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন এবং মুখপাত্র আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। আজ রবিবার ধরে ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া প্রকাশ করা হয়েছে ঢাকা দক্ষিণ মহানগর আংশিক কমিটি। গত 24 এপ্রিল আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগদান দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সম্পাদক ইসহাক সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশ নেন ইসহাক সরকার। পরে 4 ফেব্রুয়ারি বিএনপির
প্রাথমিক সদস্য পর্যায় সহ সব পর্যায়ের পদ থেকে ইসাক সরকারকে বহিষ্কার করে বিজ্ঞপ্তি জারি করা হয়। এদিকে বন্ধ কলকারখানা পর্যায়ক্রমে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বললেন প্রধানমন্ত্রী। বিগত কয়েক বছরে বন্ধ হওয়া কলকারখানা চালু করার উদ্যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশে যেসব কলকারখানা বিগত বছরগুলোতে বন্ধ হয়ে গেছে পর্যায়ক্রমে আমরা তা আবার চালু করার উদ্যোগ গ্রহণ করেছি। শুক্রবার বিকেলে মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপি শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এক ঘোষণা দেন। এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী তারেকুর রহমান বলেন, আমার সামনে একটি ব্যানারে লেখা রয়েছে, বন্ধ কলকারখানা চালু করতে হবে। বর্তমান সরকার বিএনপি সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার। সেজন্য সরকার গঠিত হওয়ার পর সাথে সাথে আমি সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বসেছি এবং গত 1 মাস আগে নির্দেশনা দিয়েছি কত দ্রুত আমরা বন্ধ কলকারখানা কোনটি চালু করতে পারি, যাতে করে সেই সমস্ত শ্রমিক যারা কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে গিয়েছিল সেই সকল শ্রমিকের কর্মের ব্যবস্থা করতে পারি। সেই মিটিংয়ে এই সপ্তাহে আবার নির্ধারিত হয়েছে। এদিকে হঠাৎ ভারতীয় দূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব, কারণ কি? আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাংলাদেশের বিষয়ক সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে ঢাকা। বৃহস্পতিবার বিকেল ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বেড়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্র তুলে দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন। মন্ত্রণালয়ের মহাপরিচালক দক্ষিণ এশিয়া বিভাগ ইশারাত জাহানের দপ্তরে বিকেল 5টার পর ভারতীয় দূতকে ডেকে নিয়ে এই প্রতিবাদ জানানো হয়। চলতি মাসের মাঝামাঝি একটি ভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া হিমন্ত বিশ্ব শর্মার সাক্ষাৎকার সরকারের দৃষ্টিগোচর হওয়ার পরও এই পদক্ষেপ নেওয়া হয়। ওই সাক্ষাৎকারে হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশ ভারতের সম্পর্ক নিয়ে অবমাননাকর ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন বলে ঢাকার মূল্যায়ন। বিশেষত কথিত পুশব্যাক বা অবৈধ অনুপ্রবেশকারী ফেরত পাঠানো সংক্রান্ত তার দাবিকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। ভারতীয় দূতের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, স্পর্শকাতর দ্বিপক্ষীয় ইস্যুতে তথ্য প্রমাণহীন বক্তব্য প্রকাশ দেওয়া দুই প্রতিবেশী দেশের সম্পর্কের জন্য কোনোভাবেই সহায়ক নয়। যে কোনো অমীমাংসিত বিষয় আন্তর্জাতিক নিয়ম ও বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমে সমাধান করার কথাও বলা হয়েছে। একই সঙ্গে ভারতীয় রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে, ভবিষ্যতে দুই দেশের সম্পর্ককে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে এমন মন্তব্য থেকে যেন তারা বিরত থাকেন। এদিকে সংস্কারের বাহানায় যদি নির্বাচন হতে না দেয় সেজন্য আপোষ করে জুলাই সনদে সই করেছি বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশকে অবৈধ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনের স্বার্থে তারা অনেক কথা সে সময় বলেননি। সংস্কারের বাহানায় যদি নির্বাচন হতে না দেয় সেজন্য তারা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদেও সই করেছিলেন। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের রাষ্ট্রপতি ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় বিএনপির পক্ষ থেকে নেতৃত্ব দেওয়া সালাউদ্দিন আহমেদ বলেন, সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় বিএনপির পক্ষে নেওয়া সালাউদ্দিন আহমেদ আরও